স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ এন্ড ভিউজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুর রহমান। আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শকদের জন্য যদি শিরোনামগুলো একটু দৃষ্টি বোলাই, প্রধান প্রধান খবরগুলোর মধ্যে অন্যতম খবর ছিল পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, চলে গেলেন দিল্লিতে, গণভবনে অবাধে প্রবেশ করে উল্লাস। এই বিজয় জনগণের, এই বিজয় বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথে নতুন যাত্রার আশা আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ মানুষের। সেনাবাহিনীর উপর আস্থা রাখার আহ্বান, সংঘাত অরাজকতায় কিছু অর্জন সম্ভব নয় বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিকল্পনা। বঙ্গভবনে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। লন্ডন থেকে তারেক রহমানের ভিডিও বার্তা, প্রতিশোধ পরায়ণ না হতে জনতার প্রতি আহ্বান। রাজধানীর বিভিন্ন জায়গায় রাজপথে সর্বস্তরের মানুষ, পথে পথে জনতার বিজয়ী মিছিল। এগুলো ছিল আজকের প্রধান প্রধান খবর। আলোচনা শুরু করতে চাই হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ। বলছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে গণ অভ্যুত্থান, পতন ঘটল শেখ হাসিনার সরকারের। এমন পরিণতি কি অনিবার্য ছিল কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সঙ্গে আলোচক আছেন, ওনাকে শুভেচ্ছা। দেখুন, অনেক কিছুরই তো অনিবার্য পতন হয়, এটা খুব স্বাভাবিক। এটাকে ব্যতিক্রম হিসেবে নেওয়ার কোনো সুযোগ নাই। আমরা বিশ্ব ইতিহাস, বিশ্ব রাজনীতির ইতিহাস এবং বাংলাদেশের ইতিহাস এর সঙ্গে যদি আমি যোগ করি, এটা তো অনিবার্যই ছিল বলা যাবে। কারণ ৭১ সনে আপনার সেই ২৩ বছর আমাদের আন্দোলন করে গণতন্ত্র এস্টাবলিশ করতে হয়েছে, অনেক লক্ষ লক্ষ লোকের রক্ত বিনিময় দিতে হয়েছে। এরশাদের সময় সেই একইভাবে অনেক লোকের রক্তের বিনিময়ে স্বৈর শাসন থেকে মুক্তি পেয়েছি আমরা। তো এরপরে যখন আপনার সেনাশাসিত সরকার আসলো, সেখানেও ২ বছর পরে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে কিন্তু সেই জগদ্দল পাথর কিন্তু সরে গেল। তো একইভাবে এরপরে যখন ২০০৯-তে নির্বাচনে ক্ষমতায় আসার পরে সেখানে কিন্তু একটা ভোট হয়েছিল, ভালো ভোট হয়েছিল। কিন্তু এই ভোট আসার পরেই এর পরবর্তীকালেই শুরু হয়ে গেল আপনার ব্যতিক্রম। সেটা হলো যে আমাদের নির্বাচনী ব্যবস্থা, যেটার উপরে এটা খুবই স্বাভাবিক, কারণ আমরা এখনও আমাদের দলগুলোর মধ্যে এত বিরোধ যে একজন আরেকজনের উপর বিশ্বাস করতে চাই না, এবং একটা টেন্ডেন্সি যে কোনোভাবে আমি আবার ক্ষমতায় কিভাবে আসতে পারি মেকানিজম করে। তো এইগুলো তো আগে ছিল আপনার এই যে ভোট রিগিং করা, ব্যালট বাক্স ছিনতাই, তারপরে আপনার জাল ভোট। তো যখন ভোটার লিস্টটা হলো আপনার এই ডিজিটাল ভোটার লিস্ট ছবি সহ, এবং তারপরে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট হলো, তখন কিন্তু আমরা একটা করেছিলাম, আশা করেছিলাম যাক এই জায়গাটা তো অন্তত সমাধান হলো, যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা যে কেউ আর বলতে পারবে না, কারণ একটা কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে, সেখানে তারা নির্বাচন করবে, নির্বাচনটা সুষ্ঠু হবে যেই আসুক ক্ষমতায়। এই যে স্পেসটা, এই স্পেসটাকে কিন্তু এরা বন্ধ করে দিয়েছিল। বন্ধ করেছিল কি কারণে? যে কেয়ারটেকার কর বাতিল করে। এবং দেখেন, কেয়ারটেকার সরকার বাতিলের সময় ওখানে আমাদের সবচেয়ে বড় বাংলাদেশের সিনিয়র ৯ জন আইজিবি না ১০ জন, তারা কিন্তু একজন বাদে সবাই বলেছিল যে হ্যাঁ এটা থাকা দরকার। কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা নর্মালি দেখি যে কোন সুপ্রিম কোর্ট যখন জাজমেন্ট দেয়, তখন আপনার সিনিয়র অ্যাডভোকেটদের এমিকাস কিউরি যখন ডাকে, এবং এমিকাস কিউরি কিন্তু সাধারণ না, কিন্তু তারা কিন্তু বিশেষজ্ঞ এবং তাদের গ্রহণযোগ্যতা আছে, তাদের বক্তব্যটা কিন্তু কোর্ট সবসময় গ্রহণ করে এবং সেইভাবেই হয়। আর এখানে মেজরিটি আইনজীবীরা যে জাজমেন্ট দিল, সেই আইনজীবীটাও টিকলো না, এবং নাকে কি কিন্তু ওইখান থেকে কিন্তু সমস্যা শুরু হলো, কারণ আপনি ব্লক হয়ে গেলেন। পট পরিবর্তন, যে ক্ষমতায় আছেন তিনি কোনোভাবেই আপনার, যেহেতু তার দলের নির্বাচন, তার লোকজন করে সবকিছু ম্যানেজ করে সবকিছু করে ফেলে, প্রশাসন পুলিশ সবকিছু দিয়ে, কিন্তু আদার সাইডের কোনো স্পেস নাই। এবং এটি হতে হতে এমন এক জায়গায় চলে গেল যে সেখানে সেই স্পেসটা তাদের বন্ধ হয়ে গেল। এখন এখানে একটা জায়গা আছে, সেটা হলো এইটাকে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য একটা জায়গা আছে, সেই জায়গাটা হলো আমাদের সুপ্রিম কোর্ট। কিন্তু এই সুপ্রিম কোর্টটাকে বর্তমান আইনমন্ত্রী আসার পরে, আনিসুল হক সাহেব আইনমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে, সুপ্রিম কোর্টটাকে একদম মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এবং মেরুদণ্ড ভেঙে দিয়েছে কিভাবে? এটাকে বলতে পারেন সরকারের মানে একদম মানে কি বলে, এটা সরকারের অধীনে নিয়ে গেছে। কিভাবে নিয়ে গেছে? এই যে আপনি দেখেন, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে ২৫০০ ছাত্র একদিন গ্রেপ্তার হলো, এবং আমাদের একজন বিচারক একটা লোককে খুঁজে পেল না যে সে জামিনযোগ্য। এটাকে আপনি কি বলবেন? এখন আমি এবার ওই বিচারকরা দোষ দেবো না, কারণ ওই বিচারক যদি একটা লোককে জামিন দিত, তাহলে এই আইনমন্ত্রী বা আইন মন্ত্রণালয় তাকে হয়তো সে জামাতের ট্যাগ লাগাই দিত। এবং ট্যাগটা তো খুব ইজি, আপনি জানেন যে আমরা আজকে কিন্তু একটা দিন আসছে, আমি যে কথাগুলো বলবো এটা আমার মনে কিন্তু একটা, আজকে কিন্তু সাহসটা আছে আমার,
আমি কিন্তু গতকালকে পর্যন্ত আপনার টেলিভিশনে আসার পরে আমাকে শব্দ চয়ন, আমার কথা বলা, একজনের বিরুদ্ধে বলা যাবে না অন্য সবার বিরুদ্ধে বলবো, এই বিষয়গুলো কিন্তু আমার মনের মধ্যে ছিল। কারণ আমি দেখেছি আমার মইনুল হোসেনের বিরুদ্ধে কিভাবে কতগুলো মামলা হয়েছে একটা কথা বলার কারণে। কাজে আমি খুব সতর্ক থাকতাম কথা বলবার, তারপরে সত্য কথা অনেক বলার চেষ্টা করেছি। কিন্তু আজকে কিন্তু আমি স্বাধীনভাবে বলতেছি, এবং আজকে আমি যে কথাগুলো বলবো সেগুলো আমি আই ডোন্ট কেয়ার যদি আমার যদি কোনো কারো, আমি মনে করবো যে এইটাকে আপনারা রেফারেন্স হিসেবে নিয়েন না, এটা আজকে স্পেশাল প্রিভিলেজ আমাকে দেন, আমি কতগুলো কথা বলতে চাই আমাদের বিচার বিভাগ নিয়ে শুরু করে সব জায়গা থেকে। জি, এই এবং বিচার একটু সময় দিবেন, এবং দরকার হলে আপনার যে প্রোগ্রাম যদি আপনি 10 মিনিট বাড়িয়েও নেন, আমি মনে করি এটা দেশের জন্য উপকার হবে, সেটা আপনি দেখেন করতে পারেন কিনা। আমি বলবো যে এই যে দুর্বলতা, গণতান্ত্রিক যে দুর্বলতার জায়গাটা আপনি ভেঙে দিলেন, এটার চেক অ্যান্ড ব্যালেন্স করার দায়িত্ব ছিল সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে আপনি কি করলেন? সুপ্রিম কোর্টের নিয়োগ থেকে শুরু করে সব রাজনৈতিক করলেন। এবং আপনি জানেন যে একজন বিচারপতি জাস্টিস ইমান আলী, উনি যখন চিফ জাস্টিস হবেন, উনি তো বেশি দিন থাকতেন না, 3-4 মাস থাকতেন। উনি 3-4 মাস থাকতেন, পরে যে আসতো উনি কিন্তু 2 বছর 2.5 বছর থাকবেন। তো একজন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি, তার সাহস নাই, যোগ্যতা নাই যে বলতে পারলো গভর্নমেন্টকে যে নয় ওনাকে দেন, উনি যাওয়ার পরে আমি হব। আপনি দেখেন কি অবস্থা। একজন বিচারকের যদি এইভাবে লোভ লালসা থাকে, তার কাছ থেকে আপনি কি বিচার আশা করতে পারেন? এটি হলো বাস্তবতা। এবং আপনি আজকে দেখেন, এই যে আমি একটা জিনিস বলি, কমিশন করেছেন, ধরেন আজকে সরকার পতন হয় নাই, কমিশন তো এখন এই জায়গাটিতে নিয়ে একটু পরে একটু বিস্তারিত আলোচনা আসি, এই জায়গাটিতে একটু শুনে আসি। ডাক্তার জাহিদুর রহমান, এই যে এর আগে তো আমাদের রাজনৈতিক ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যেভাবে বলি, কাউকে এভাবে দেশ ছেড়ে যেতে হয়নি, যদি কথাটা এভাবে বলি, পালাতে হয়নি। এর আগে এ ধরনের ঘটনা, এবং এই যে গণভবন বলি, প্রধানমন্ত্রী কার্যালয় বলি, সংসদ ভবন, এগুলোতে গিয়ে যে মানুষের উল্লাস, কি বার্তা আসলে দেয়? ধন্যবাদ আপনাকে তাইমুর। মানে আজকে যে কথাটা খুব হচ্ছিল যে স্বাধীন বাংলাদেশ, মানে আমি টকশোর ক্যারিয়ার যখন শুরু হলো, দেশ পরাধীন ছিল, সেই হিসাবে স্বাধীন বাংলাদেশ আমার আজকের দিনটা প্রথম। এর আগে একটা টিভিতে কথা বলেছি, আপনার সাথে বললাম, মঞ্জুর মোর্শেদ ভাই খুব চমৎকারভাবে বলছেন যে আমাদের একটা সেলফ সেন্সরশিপ আসলে থাকেই। যেমন একটা ছোট উদাহরণ দিই, আমি যখন প্রধানমন্ত্রী বলি, আমি এখানে বলি ওখানে বলি, অনেকে মন্তব্যে লিখতেন উনি কি আসলে প্রধানমন্ত্রী, উনি কি আসলে প্রধানমন্ত্রী, উনি কি নির্বাচিত হয়েছেন, আমি জানি। কিন্তু আমি জানি যে ওনাকে প্রধানমন্ত্রী না বলে, নাম না বলে, শুধু নাম দিয়ে বলা, আমি যেহেতু দেশে থাকি, মে বি এ প্রবলেম। অথচ এটা কোনো সমস্যা তো ছিল না। সারা পৃথিবীতে যে কেউ তাদের ভ্যালিড প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে খুব ইজিলি নাম ধরে রাখতে পারে। তো এরকম অসংখ্য অসংখ্য ব্যাপার ছিল। যাই হোক, আপনি যে কথাটা বলেন, আপনি প্রথম যখন ছেড়ে চলে যেতে হলো, আমি আপনাকে ওই শব্দটার জন্য ধরতাম, পরে আপনি নিজেই বলেছেন পালিয়েছেন। উনি আসলে পালিয়েছেন, এবং তার কয়েকদিন আগেই অত্যন্ত দাপট দেখিয়ে উনি বলছিলেন যে বঙ্গবন্ধু কন্যা পালায় না। ওনার পালানোর ক্ষেত্রে রিউমার এসেছিল একটা সময়, এবং ইন্ডিয়ার একটা পত্রিকা নিউজও করেছিল, পরে তারা সেটার জন্য অ্যাপোলোজাইজ করেছে। আসলে ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা হলো, আমি আজকে বিশেষ করে কতগুলো জায়গায়, গণভবনে যা হলো, পার্লামেন্টে যা হলো, এবং কার্যালয়ে যা হলো, এবং শেখ মুজিবুর রহমানের অনেকগুলো মূর্তি বা স্ট্যাচু ভাঙা হলো, বড় একটা স্ট্যাচুও ভাঙা হলো, 32 নম্বর পুড়িয়ে দেওয়া হয়েছে। একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো আপনি যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে, আপনি স্বৈরতন্ত্রের কতগুলো সিম্বল থাকে, আমি পজিটিভ নেগেটিভ সরিয়ে রাখি, উচিত অনুচিত সরিয়ে রাখি। এটা ধরুন, আমরা যেভাবে চিন্তা করি, গণভবন তো রাষ্ট্রীয় সম্পদ, এটাকে রেস্টোর করার জন্য আবার কিন্তু জনগণের টাকাই খরচ হবে। একই কথা প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ ভবন, সব কিন্তু একই কথা। কিন্তু যেটা দাঁড়িয়েছে, আপনি এই দেশের মানুষ হয়ে এই জিনিসগুলোকে আপনার সম্পদ আর মনে করেন নাই, আপনি প্রতিটা জিনিসকে রিলেট করেছেন উইথ শেখ হাসিনা। এগুলো প্রত্যেকটা শেখ হাসিনার আসলে সিম্বলে পরিণত হয়েছে। ফলে যেটা হয়, কোথায় হয় নাই? সোভিয়েত ইউনিয়নের পতনের পর কি লেনিনের মূর্তি ভাঙা হয় নাই? সাদ্দামের পতনের পর ভাঙা হয় নাই? আজকে যেখানে যেখানে বিরাট, আপনি নর্থ কোরিয়াতে মানে এই কিম জং আনের বাবা, তার দাদার বিরাট বিরাট মূর্তি সব জায়গায়, যদি ওখানে কোনোদিন তাদের পতন হয়, প্রথম কি এগুলো ভেঙে ফেলা হবে না? হবে। সো এই ঘটনাগুলোই ঘটে, এগুলোই ঘটছে। এটার বহিঃপ্রকাশ যে এগুলো একটা মারাত্মক বর্বর অত্যাচারী স্বৈর শাসকের সিম্বলে পরিণত হয়েছিল। সেই সিম্বলগুলো থেকে মানুষ উল্লাস করেছে, এবং অনেকে যে নিয়ে গেছে ঘটনাচক্রে। আমি বের হয়েছিলাম আজকে, একজনের হাতে একটা ছবি দেখছি, নজরুলের ছবি বাঁধানো। সে আমাকে বললো, সামহাও আমাকে চিনলো, বললো ভাই আমি ওখানে গিয়েছিলাম, ওখান থেকে এটা নিয়ে এসেছি। কেন নিয়ে আসছেন?
আমি এটা সযত্নে রেখে সুভ্যানিরের মতো। একজন একটা গাছ নিয়ে এসছে, তারা তো একটা ছোট চারা গাছ, যে যা পেরেছে। হ্যাঁ, মানে ওই সিম্বল যে আমাদের দেশের এই ছিল, এবং ওই সিম্বল মানে সবাই যে বস্তু নেয়ার জন্য গেছে তা কিন্তু না। আমি এটা নিশ্চিত করতে চাইছি, ক্লিয়ার করতে চাইছি, খুব দামি কিছু না, একেবারেই কম দামি জিনিস, কিন্তু এই বর্বরতার একটা স্মারক তারা নিজের কাছে রাখতে চেয়েছে। আরেকটা বিষয় ছোট্ট করে জেনে নেব, শেখ হাসিনা পালিয়ে গিয়ে দেশ ছেড়ে গিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন কিনা? আমি এমন মন্তব্য। একেবারেই মনে করি, কারণ হচ্ছে একটা সেনাপতি কি হয় আমরা একটা জিনিস জানি নিশ্চয়ই, এটা নিয়ে একটা বিখ্যাত আলোচনাও আছে। টাইটানিক যখন ডোবে, ক্যাপ্টেন কিন্তু তার সাথে ডুবে মারা গেছেন, কারণ শিপের ক্যাপ্টেনের একটা অলিখিত নিয়ম হচ্ছে দ্য পার্সন উইল বি দ্য লাস্ট পার্সন টু লিভ দ্য শিপ, শেষ মানুষ হিসাবে উনি যাবেন, এটাই নিয়ম, এটাই সব সময়। কিছুদিন আগে একবার একটা জাহাজের, এরকম ডুবন্ত জাহাজের ক্যাপ্টেন আগে বেরিয়ে গেছেন, এটা নিয়ে এত বেশি সমালোচনা হয়েছিল, হি কমিটেড সুইসাইড, এরকম ঘটনা। সো একজন শিপের ক্যাপ্টেনের মতো উনি ওনার জীবন নিয়ে পালালেন, সম্পদ টম্পদ তো অকল্পনীয় পরিমাণ রেখে দিয়েছেন বাইরে, ওগুলো তো আছেই, কিন্তু আজকে যখন উনি পালিয়ে গেলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি যদি আজকে দেশে থাকতেন, নিশ্চিতভাবে ওনাকে আইনের আওতায় আসতে হতো। এই দেশটাকে শুধুমাত্র আমরা ফিনান্সিয়াল কারাপশন দেখি না, মঞ্জুর মোর্শেদ ভাই আছেন, আমার নিজেরও আইনের প্রতি, আদালতের প্রতি আগ্রহ আছে বলে আমি জানি আমাদের দেশের এই স্ট্রাকচারাল জায়গাটাতে কি অসম্ভব ক্ষতি করেছে। আমি একটা উদাহরণ দেই আপনাকে, একজন সিটিং চিফ জাস্টিস জনাব এস কে সিনহাকে দেশ থেকে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছিল। আচ্ছা, জনাব ফজলেনুর তাপস একটা প্রোগ্রামে প্রকাশ্যে বলেছেন একজন সিটিং চিফ জাস্টিসকে বের করে দিয়েছি, কিছু হয়েছে? একটা আদালত আছে, এখনো তথাকথিত চিফ জাস্টিস সহ আরো অনেক বিচারকরা আছেন, জাজরা আছেন, কোন একটা জায়গায় একটা মানুষ যখন নিজের মুখে বলছেন চিফ জাস্টিসকে বের করে দিয়েছে, কিছু হয়েছে? সো এইরকম অসংখ্য ইস্যু আছে যেগুলো দিয়ে শেখ হাসিনার বিচার হতো। ওনাকে যদি এই জায়গায় নিয়ে যাওয়া যেত, আমি ব্যক্তিগতভাবে মনে করি তার দল এত বিপদে পড়তো না। তবে আমি এই প্রসঙ্গে একটা জিনিস একটু জোর করে রাখতে চাই, আওয়ামী লীগ দলটা একটা ক্রিমিনাল দল, ফুল স্টপ। আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দলের এক্সিস্টেন্স নাই 2018 রাতের সিল মারার পর থেকে, আমি মনে করি যা আছে এটা একটা ক্রিমিনাল নেক্সাস। এর 99% মানুষ ক্রিমিনাল, একেবারে শেখ হাসিনা থেকে শুরু করে শেষ পর্যন্ত। কিন্তু এই ক্রিমিনালদেরও না ন্যায় বিচার হওয়া দরকার। মানুষ যা যা করছে এখন, তাদের উপরে ব্যক্তিগত হামলা, তাদের সম্পত্তির উপরে হামলা, তাদের প্রতিষ্ঠানের উপরে হামলা, বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়া, এগুলো কোনোভাবেই হতে পারে না। মানুষের প্রতি আমরা অ্যাপিল জানাই, কিন্তু তার চেয়ে জরুরি কথা, এটা একটু বলে রাখা দরকার, খুব দ্রুত সেনাবাহিনীর, যেহেতু এই মুহূর্তে তারা, যেহেতু আমাদের সরকার এখনো গঠিত হয় নাই, ড্রাইভিং সিটে আছেন তারা, খুব দ্রুত, অলরেডি যথেষ্ট ক্ষতি হয়ে গেছে, এবং এই সুযোগে আরো চোর ডাকাতরাও নানান রকম সাধারণ মানুষেরও ক্ষতি করছে। তো আমরা মনে করি এটা। তবে আপনার ওই জায়গায় আমি মনে করি এমনিতেই উনি যা করেছেন, যেভাবে ক্ষমতায় থেকেছেন, একটু বলি, এই দলটার 75 বছর হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আমরা যদি চিন্তা করি, সে যুক্তফ্রন্ট নির্বাচন থেকে যদি শুরু করেন, আওয়ামী লীগ একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত নাম। সেই দলটা শেষ পর্যন্ত এসে যেন তেন করে ক্ষমতা, মৃত্যু আসলে তখনই ঘটিয়েছে, আর এখন উনি পালিয়ে গিয়ে শেষ পর্যন্ত এই দলটাকে ফরএভার কবরই দিয়ে গেছেন আমি মনে করি। জি, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, যে স্বাভাবিক পরিস্থিতিতে আবার ফিরে আসার কথা বলা হচ্ছিল, মঙ্গলবার ভোরে শেষ হচ্ছে কারফিউ, সব অফিস আদালত খুলে যাবে, 17 দিন কারফিউয়ের পর পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হচ্ছে, এই জায়গাটিতে আসলে রূপরেখাগুলো যেদিকে এগোচ্ছে, আপনার পরামর্শ, মন্তব্য? না, অবশ্যই মন্তব্য হলো যে দেখেন, এই রূপরেখার কথা বললেন, এরকম আমরা কিন্তু অনেকবার রূপরেখা দেখেছি, কিন্তু আমরা কিন্তু হতাশ হয়েছি, তাই না? 91 নির্বাচনের পরে কিন্তু 14 দল 7 দল সবাই মিলে একটা রূপরেখা তৈরি করেছিল যে ভবিষ্যৎ রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, কিন্তু এই রাজনৈতিক দলগুলোর কারণেই কিন্তু আমরা সেটা হতাশ হয়েছি মুখ। কিন্তু ওই রাজনৈতিক দলেরটায় আমরা হয়তো তারা তাদের স্বার্থে করে না, কিন্তু এবারে কিন্তু আমরা আশাবাদী হতে চাই, কারণ এবারের রেজাল্টটা কিন্তু মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং আপনি দেখেছেন এটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে এক অংশ না। আপনি যদি এটা অ্যানালাইসিস করেন, রাস্তা থেকে শুরু করে সব জায়গায়, এবং আপনার পুরো একটা জেনারেশন, অর্থাৎ স্টুডেন্ট জেনারেশন। আমি ক্লাস 9-এ পড়া ভিকারুন্নেসার ছাত্রীর বক্তব্য যেটা আমি শুনেছি, সেটা শুনে আমি থান্ডার হয়ে গেছি যে সেটা কিভাবে সম্ভব। তো এই পুরো জেনারেশন যেটা আছে, এই জেনারেশনটাতে পরবর্তীকালে তারা রাষ্ট্র পরিচালনা করবে আফটার 20 ইয়ার্স, তাই না? এই জেনারেশনটা যেভাবে তারা চিন্তা করছে, সেখানে তাদের কথাটা কি ধরেন, তাটা হলো রিফর্ম করতে হবে। তা আমি রিফর্মের জায়গায় কতগুলো ধারণা আমি দিয়ে যাই, আর যদি তাদের কাজে লাগবে সেটা আমার মনে হয় সুবিধা হবে। এই যে নির্বাচনী ব্যবস্থা আপনি যেখানে ডিস্ট্রয় করেছেন, এই জায়গাটায় আপনাকে ফিরিয়ে আনতে হবে, কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমটাকে ফিরিয়ে আনতে হবে। এবং আপনি যদি কেয়ারটেকার গভর্নমেন্টকে প্রধান বিচারপতিকে রাখেন আপনার সেই প্রধান হিসাবে, তাহলে আমি বলবো এই
আইনটাকে সংশোধন করতে হবে। প্রধান বিচারপতির সামনে আর কোনো মূলা থাকবে না, আইন কমিশনের চেয়ার বানাবেন, অমুক বানাবেন, সমুক বানাবেন, একদম আইনে প্রোহিবিটেড থাকবে যে কেয়ারটেকার গভর্নমেন্ট যদি চিফ জাস্টিস হয় তাহলে সেই চিফ জাস্টিস ভবিষ্যতে কোনো পদে আর কোথাও যেতে পারবে না। এই হলো একটা। সেকেন্ড হলো চিফ জাস্টিস কে হবে, কারণ এখানে কিন্তু আপনার চিফ জাস্টিস হওয়ার জন্য টার্গেট থাকে যে আমি প্রধান কি বলবো প্রধান নির্বাচনে মানে কেয়ারটেকার গভর্নমেন্ট চিফ হবো। সেই জন্য কি করা হয়, ওখানে একটা দৌড়দৌড়ির চ্যাপ্টার হয়। তো এখানে আপনাকে আইন করতে হবে স্পষ্টভাবে। যারা আপিল বিভাগে যাবে, আপিল বিভাগে যাওয়ার আগে আসি আমি, প্রথম হইলে আপনাকে বিচারপতি নিয়োগের আইন করতে হবে। কোনো বিচারপতি নিয়োগের আইন ছাড়া যেন কোনো ফার্দার কোনো নিয়োগ না হয়। আপনি যদি বিচার ব্যবস্থাটাকে যদি আপনি সঠিক করতে পারেন তাহলে এই যে রাজনৈতিক ক্রাইসিস, ছাত্ররা যে আন্দোলন করে এটা লাগে না, এটা চেক অ্যান্ড ব্যালেন্স সংবিধান অনুযায়ী বিচারকরাই করতে পারবে। কিন্তু আমাদের বিচার ব্যবস্থাটাকে এই আইনমন্ত্রী ভেঙে টুকটাক করে দিয়েছে এবং এদেরকে একদম একজন বিচারক সে স্বাধীনভাবে বিচার করতে পারে না। কোর্টে গেলে আমরা যখন বলি যে আমি আমার নিজের অভিজ্ঞতা, আমার একটা আদালত আমরা যখন কোর্টকে বললাম জমুককে ডাকেন, কোর্ট অ্যান্সার দিচ্ছে দেখেন জেলা প্রশাসনে ডাকবো, উনি আবার প্রধানমন্ত্রীর ওখানে যে আমার বিরুদ্ধে কি অভিযোগ করবে। এই হলো কোর্টের অবস্থা। তাহলে সেক্ষেত্রে আপনার কি অবস্থাটা করেছে আজকে যেটা স্পষ্ট দেখেছেন আপনি, কয়েকদিন আগে একটা ভিডিও আপনার কথোপকথন হয়েছে আইনমন্ত্রী আর হলো আপনার দুদকের আইনজীবী, সেখানে কি বলছে খালেদা জিয়ার ডেটের তারিখ বলছে, তুমি ভিতরে যেয়ে কথা বলো যে এটার ডেট অমুক তারিখ দিতে হবে। এবং আমরা কি দেখছি, খালেদা জিয়ার সার্টিফিকেট কপি জামিন হয় নাই, 2 মাস পরে তাকে সার্টিফিকেট কপি দিয়েছে। আর ডক্টর ইউনূসের রায় হয় 3 দিন পরে আপিলের ডিভিশনে জাজমেন্ট বের হয়ে যায়, আর আমরা রায় 8 মাস পরেও পাই না। এই যে আমি একজন বিচারপতির মামলা করেছিলাম জাস্টিস শিবলি সাহেব, তাকে সরকার কনফার্ম করে নাই, সেই রায়টা 8 মাস পরে পাইছে যখন সে রিটায়ার করে। তারপরে এই যে মেকানিজম এগুলো কে করে, এগুলো করে হলো আইন মন্ত্রণালয়। এবং এই আইন মন্ত্রণালয়ের আগে শফিক সাহেব আইনম্যান ছিল, কিন্তু সরকার এবং জুডিশিয়ারির সঙ্গে যে ব্রিজ, এই ব্রিজটা তৈরি করে হলো আইনমন্ত্রী। কিন্তু এইখানে এই আইনমন্ত্রী এই এমন দুর্ঘটনা ঘটিয়েছে এবং এমন যে উনি যেটা বললেন সিনাবাবুকে যে সরে যেতে হলো কিসের জন্য, এই তো একমাত্র ব্রিজটা সে তৈরি করতে পারে নাই। সিনাবাবু বলেছিল বিচার বিভাগের স্বাধীনতার জন্য একটু কাজ করার জন্য, একটা দড়ি টানাটানি ছিল, সেই দড়িটাকে ছিঁড়ে ফেলে আজকে সব তাদের কন্ট্রোলে নিয়ে গেল। এবং আমার কাছে অনেক বিচারকরা মানে অনেক জেলা লেভেল ডিস্ট্রিক্ট জজ লেভেলের লোকরা এসে বলে যে আমরা যদি আপনার এইটা সঠিকভাবে, তার যে আপনি জানেন তার এক বান্ধবী আছে, সে সারা দেশে তার লোকজন পাঠিয়ে এসে এখানে জোর করে তাদেরকে ফোন করে জামিন নাই। বিচার বিভাগের অফিসারে তো বলতে কেউ সাহস পায় না। এই আইনমন্ত্রী বিচার বিভাগের জন্য যে ক্ষতি করছে, বিচার বিভাগ না, আমি আইনজীবী হিসাবে মনে করি যে আমি তো লজ্জা পাই, বিচার বিভাগের লোক বলতে আমি লজ্জা পাচ্ছি এখন। কারণ মানুষ মনে করে, মানুষের ধারণা যে বিচার তারা পাচ্ছে না, তাহলে এই বিচার পাচ্ছে না এটা আপনাকে তাকে বুঝাইতে হবে এবং বিচার দিয়ে দেখাইতে হবে। আপনি যদি আমার সার্টিফিকেট কপির জন্য 2 মাস সময় আর আরেকজনের সার্টিফিকেট কপি 3 দিনের মধ্যে দিয়ে দিলেন, এটা তো বিচার হলো না। এই বৈষম্য তো বিচার বিভাগেও আছে। তো সেই জায়গাটা দূর করার জন্য ছাত্ররা দিতে হবে, তাদের বুঝতে হবে যে বিচার বিভাগকে যদি আপনি সঠিক না করেন, স্ট্রং না করেন, নিরপেক্ষ না করেন, এই রাষ্ট্রের ক্রাইসিসে এইরকম জীবন আমাদের দিতে হবে। কিন্তু যদি বিচার বিভাগটা সঠিক থাকে তাহলে সে অভিভাবক হিসাবে সবকিছু করতে পারবে। কিন্তু আমাদের এখানে বিচার বিভাগের প্রথম হলে অ্যাটর্নি জেনারেল অফিস ধরেন, কথায় কথায় সমস্ত রাজনৈতিক বিষয় আপনি যা জানাবেন আইনে নাই, তারপরে সরকারের পক্ষে জোর করে দাঁড়িয়ে যাবে। অ্যাটর্নি জেনারেলের নিয়োগ, অ্যাটর্নি জেনারেল অফিসের নিয়োগের জন্য আইন করতে হবে, প্রধান বিচারপতি নিয়োগের জন্য আইন করতে হবে, আপিল বিভাগের নিয়োগ হবে হাইকোর্ট থেকে সিনিয়রিটির বেসিসে। কোনো ধরনের কারো বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে শুধুমাত্র তাকে ড্রপ দিবেন। কারণ এই যে মূলা ঝুলিয়ে রাখেন, আপনি জানেন যে হাইকোর্ট ডিভিশনে আপিল বিভাগে নেওয়া দরকার বহু লোক, তারা লোক নেয় না। কেন নেয় না জানেন? ওই সব বিচারপতিদের মূলা ঝুলাইয়া তাদেরকে জোর করে তাদের মনটাকে একদম ভেঙে চুরে দিয়ে করে দেয়। সবাই তো চায় একটু উপরে যেতে, কাজে সবাই তখন সেইভাবে সিস্টেমের মধ্যে পড়ে যায় এবং সেইভাবে আস্তে আস্তে সে বিচার বিভাগকে এমন একটা করেছে, বিচার বিভাগের কেউ কথা বলতে পারে না। কিন্তু আইনমন্ত্রী সে একটা কিভাবে ব্যাংক করে বলেন তো? একজন আইনজীবীকে একটা ব্যাংক করতে পারে? এই যে আইনজীবীরা ব্যাংক করলো, কোথায় পেলো টাকা? এই জুডিশিয়ারিকে ব্যবহার করে, জুডিশিয়ারি বিক্রয় করে, জজদের উপরে জোর করে টেলিফোনের মাধ্যমে জামিন নিয়ে এই সমস্ত কাজ করে সেই ব্যাংকগুলো করেছে। আমি তো মনে করি যে স্যার এই বিচার বিভাগকে রিফর্ম করতে হবে এবং রিফর্ম ছাড়া এই ধরনের লোকজনকে যদি আইনমন্ত্রী বানানো হয় তাহলে বিচার বিভাগ কিন্তু রিফর্ম হবে না। আর সবার জন্যই বলি বিচার বিভাগকে স্বাধীনভাবে চলতে সিস্টেম করেন, এটা রাষ্ট্রের জন্য সুবিধা হবে। আবার আপনার কাছে আসছি ডাক্তার জায়েদুর রহমান, যে অন্তর্বর্তী করেন সরকারের রূপরেখা বিচার বিভাগ নিয়ে মঞ্জুর মোর্শেদ কথা বলছেন, আপনি বলবেন। সাথে একটু যুক্ত করতে চাই, যাদের হাত ধরে গণ অভ্যুত্থান, সেই সমন্বয়করা কিন্তু বলছেন যে সরকারের রূপরেখা তারা দিবেন, অন্য কোনো রকম কিছু আবার তারা মানবেন না। এই জায়গাটা একটা সমন্বয়ের জায়গাটা কিভাবে নিশ্চিত করা যায়? ধন্যবাদ। আমি তাদের এই বক্তব্য দেখেছি। প্রথম কথাটা হচ্ছে তারা অসাধারণ একটা আন্দোলন করেছেন। এই আন্দোলন নিয়ে আমি একটা কথা একটু যোগ করে রাখতে চাই। আমি দাবি করি বাংলাদেশে এবার যে মুভমেন্টটা হলো, দেশের ইতিহাসে তো বটেই, পৃথিবীর ইতিহাসে এরকম মুভমেন্ট হয় নাই। আই রিপিট, পৃথিবীর ইতিহাসে হয় নাই। কেন?
এই যে এতজন মানুষ মারা গেল, তাই বড় আপনি যাদের একটু স্মৃতি আছে, যারা বাংলাদেশের পলিটিক্যাল মুভমেন্টগুলো দেখেছে, তারা জানে, যেমন ধরুন বিএনপির সময় আওয়ামী লীগ কোনো মুভমেন্ট করছে বা আওয়ামী লীগের সময় বিএনপি কোনো মুভমেন্ট করছে, আপনি ইনভেরিয়েবলি দেখবেন যারা মুভমেন্ট করছে তাদের হাতে ককটেল থাকে, দেশি বন্দুক, পাইপ গান, এটা সেটা থাকে। তারা পুলিশের সাথে যখন কনফ্রন্ট করে, পুলিশকে কন্টেইন করার জন্য ককটেল টকটেল ছোড়ে, দু একটা গুলি টুলি করে, সো দ্যাট পুলিশ একটু ভয় পায় যে আমি ওকে এত বেশি ক্র্যাকডাউনে যাব না। এখন তো মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, হাতে হাতে ক্যামেরার যুগ। আমি খুব মন দিয়ে অসংখ্য ভিডিও দেখার চেষ্টা করেছি। আমি একটা জায়গায় দেখিনি, এটা শুধু আর শেষ পর্যন্ত ছাত্রদের মুভমেন্ট ছিল, এর সাথে সাধারণ জনগণ যুক্ত হয়ে পড়েছে, এবং আমি নিশ্চিতভাবে মনেও করি যে পলিটিক্যাল অ্যাক্টিভিস্টরাও এর মধ্যে ছিলেন। আমি কোথাও দেখি না একটা ককটেল ছোড়া হয়েছে, একটা বুলেট মারা হয়েছে। এরপরও এরা সবাই অসীম সাহস নিয়ে দাঁড়িয়েছে, গুলি খেয়েছে, মারা গেছে, নির্যাতিত হয়েছে। এই যে একটা মারাত্মক রকম স্বৈরাচারী সরকারের সময় এই যে কোঅর্ডিনেটররা আছে, তারা কত রকম চাপে ছিল আমরা ধারণা করতে পারি। তো আমি তো সরাসরি মুভমেন্টে না, আমিও তো চাপে ছিলাম। ওরা কতটা চাপে ছিল, ধরে ডিবি অফিসে নিয়ে যাওয়া, আরো বহু এজেন্সিকে ওদেরকে দাবড়ে বেড়ায় নাই। সো বিরাট কৃতিত্ব তাদের। এখন তাদের রূপরেখাটা নিয়ে আমার কাছে যেটা মনে হয়, আমি ধারণা করি বা বিশ্বাস করি, প্রথম কথা হচ্ছে তাদের একটা মানে ভবিষ্যতের সরকার বা তাদের করণীয় রূপরেখা দেওয়ার মতো নলেজের দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে ফুল ম্যাচুরিটি আসে নাই। তবে আমি ধারণা করি এবং আমি আশা রাখি, এবং এটাই সম্ভবত হচ্ছে, তারা সেরকম মানুষদের সাথে বসে এরকম একটা রূপরেখা তৈরি করছে। আজকেও তো রাষ্ট্রপতির সাথে আলোচনায় তাদের একজন প্রতিনিধি ছিল, তারা বসবে, তারা কথা বলবে, কথা বলে তারা যেটা সেটা প্রধানও বলেছেন সেই ছাত্রদের সাথে আলাদা করে তিনিও বসবেন। এক্স্যাক্টলি। তো আমি আবার তাদের প্রতি আমার অ্যাপিল সেটা হচ্ছে নিশ্চিতভাবেই তাদের দেয়া যে রূপরেখা হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে, সেটাকে গুরুত্বের সাথে নিতে হবে। কিন্তু এই যে তাদের কিছু মিস হলো কিনা, বিভিন্ন জায়গার বিভিন্ন সেক্টরের মানুষরা আছেন, ভাইয়া বিচার বিভাগের ব্যাপারে উনি যতটা ইনভলভ, ওদের ওখানেও নিশ্চয়ই এটা থাকবে, কারণ ওদের বিচার বিভাগ তো আসলে কনস্টিটিউশনালি সেপারেটেড না। আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 116 আছে, যেটা এই যে সরকার, আওয়ামী সরকার 72-এর সংবিধান করে। আপনি 72-এর সংবিধান যদি পড়েন, 116-তে মানে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, এইসব যা যা আছে, এগুলো সব এক্সক্লুসিভলি সুপ্রিম কোর্টের আন্ডারে ছিল। এখন এখানে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে, এবং রাষ্ট্রপতি মানে কিন্তু আর্টিকেল 48-3 অনুযায়ী প্রধানমন্ত্রী। সো এইরকম ইস্যুজ আছে, আমি বিশ্বাস করি তারা এগুলো নিয়ে আসবেন। কিন্তু আমি তাদেরকে এটুকুও বলতে বলি, সরকারটা কি রকম হবে এটার ব্যাপারে বিভিন্ন জায়গা থেকেও কথা আসুক, কোনোটা যদি অ্যাকসেপ্টেবল মনে হয় এবং তাদের করণীয়। সরকার দুটো ব্যাপার, একটা হলো সরকার কি, এবং এই যে অন্তর্বর্তী যে সরকারটা আছে সেটার করণীয় কি। আর আরেকটা কথা আমি একটু যোগ করে রাখতে চাই, এই কথাটা শোনা যাচ্ছে, সেনাপ্রধান আজকে যে স্পিচ দিয়েছেন তাতে ক্লিয়ার ইন্ডিকেশন ছিল একটা অন্তর্বর্তী সরকার হবে এবং বাংলাদেশে কোনো মার্শাল ল জারি হবে না। আমি একটা কথা, যারা শুনছি, আমাকে যারা শুনছেন, জনগণ হোক এবং কোটার যে সংস্কার, এখন বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেটার সমন্বয়করা হোক, দেশের জনগণকে হোক, কোনোভাবে কোনো বাহানায় বাংলাদেশে মার্শাল ল জারি করা যাবে না। এটা ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সরকার তৈরি হতে হবে, গঠিত হতে হবে, এই কতগুলো জিনিস। আর তাদের করণীয়ও কি হবে সেই ব্যাপারগুলো নিয়েও সমাজে সিরিয়াস আলোচনা হওয়া দরকার। তাহলে আমার মনে হয় আপনি নিজেও বিষয়টা কিছুটা তুলছিলেন, দেশের বেশ কিছু জায়গায় এখন আইন শৃঙ্খলা সংক্রান্ত মানে কিছুটা অস্থিরতা আছে, এই জায়গাটায় যদি নিশ্চিত করার জন্য যদি দরকার হবে না, সরি, আমি একটু আমার অপিনিয়নের কথা বলি। প্রথম কথাটা হচ্ছে আমি একটু বিস্মিত হয়েছি। যেমন ধরুন মিলিটারি তো আজকে, বিশেষ করে চিফ তো আজকে বা আরো কয়েকজন আজকে জানতেন যে শেখ হাসিনা পদত্যাগ করছেন এবং পালাচ্ছেন। বাংলাদেশে যে বর্বরতা চালিয়েছে আওয়ামী লীগ, অ্যাটলিস্ট ফর দ্য লাস্ট, আমার হিসাবে এটা 12 বছর। আওয়ামী লীগ 8 সালে নির্বাচনের পর 2-1 বছর ঠিক ছিল, এরপর যখন তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে দিল তখন সে প্ল্যান করেছে সে আসলে জোর করে ক্ষমতায় থেকে যাবে। সো 11 সালের পর থেকে এই রিপ্রেসিভ, ভয়ঙ্কর রিপ্রেসিভ আওয়ামী লীগকে আমরা দেখছি। সো এরা যে পরিমাণ টর্চার করেছে, এটা খুব, আমি আবারও বলি, মানে আমরা বলছি কিন্তু যে মানুষটা সরাসরি টর্চার হয়েছে, মানে খেয়াল করুন তো, যে পরিবারের একটা সন্তানকে নিয়ে আপনি গুলি করে মেরে ফেলেছেন, ক্রস ফায়ার, ও কোনো স্পেসিফিক পুলিশকে চেনে না, কিন্তু জানে কোনো একটা পুলিশ তুলে নিয়ে গিয়ে মেরে ফেলেছে এই সরকারের হয়ে। কেউ একজন ধরে নিয়ে গিয়ে খুন করে ফেলেছে আওয়ামী লীগের ক্যাডার, আহত করেছে, দেখিয়ে দিয়েছে বাড়ি গিয়ে, মামলা দিয়েছে, মামলায় জেলে ছিল, এখন সপ্তাহে 3-4 দিন কোর্টে যাবে, 100-র বেশি মামলা। অত্যাচারের তো কোনো সীমা নাই। সো এইরকম একটা ঝুঁকি আমরা দীর্ঘদিন থেকে ফর্মালি ইনফর্মালি কথা বলেছি। সো আজকে শেখ হাসিনা পালাচ্ছেন, রিজাইন করছেন, মিলিটারি আর অনেক বেশি ডেপ্লয়েড হওয়া উচিত ছিল।
এর আগেই। আমি বিশ্বাস করি এই দেশের মানুষ শুধু ভয় না, মিলিটারির প্রতি রেসপেক্টও আছে, এবং তারা যে রোল শেষ পর্যন্ত প্লে করলেন। তো যাই হোক, যদ্দূর হয়েছে খুব দ্রুত, আমি জানি না এর মধ্যে, আমি শুনেছি একটু বেশি সংখ্যায় ডিপ্লয়েড হচ্ছে, এটা করে এই মুহূর্তে এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে। এবং আরেকটা জিনিস খুব ভয়ঙ্কর, এটাও রং চড়ানোর চেষ্টা হবে, আমাদের হিন্দু সম্প্রদায়, সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর কোনো জায়গায় এক ধরনের টার্গেটেড হামলা হচ্ছে। এটা শুধু হিন্দু বলে করা হচ্ছে না, নট নেসেসারিলি, এর মধ্যে অনেকেই আওয়ামী লীগের মানুষজন আছেন, কিন্তু ওই টেন্ডেন্সিও আমাদের দেশে আছে। এটা একটা অসভ্যতা। আমি প্রায় একটা কথা বলছি যে আমরা এই স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়ে, এটা একটা মগের মুলুক ছিল, আমি এটাকে মগের মুলুকই বলতাম। সো এখন এই মুহূর্তে এটা একটা মগের মুলুক হয়ে আছে, আমরা একটা রিপাবলিক হয়ে উঠতে চাই। সো সেইটার জন্য আগে জাস্ট খুব দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী, এই মুহূর্তে যেহেতু মিলিটারি আছে, তাদেরকে এটা বন্ধ। একটি বিরতিতে যাচ্ছে, বিরতির পর আবার এই আলোচনায় ফিরছি। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজ। অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, আপনার সাথে যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে কথা হচ্ছিল, এখানে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততার ধরনটা কি হবে, কি হওয়া উচিত, আজকে আলোচনায় এসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তির বিষয়টি রাষ্ট্রপতিও তার ভাষণে বলেছেন। এই জায়গাগুলো নিশ্চিত করে, অর্থাৎ রাজনৈতিক যে একটি সমান্তরাল জায়গা, একটি সুন্দর জায়গা নিশ্চিত করা, এই জায়গাটি কিভাবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, একটু জাহিদের সঙ্গে আমি একটু যোগ করি, সেটা হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে যারা যদিও ছাত্র, তারা এখন মনে হইতে পারে যে তাদের অনেক কিছু সম্পর্কে অতটা তথ্য নাই, কিন্তু আমি একটা জিনিস আপনাকে শুধু বলি, সুপ্রিম কোর্ট বিচার করতেছে, আন্দোলন করতেছে, আর এখানে আন্দোলন চলতেছে, তাদের যে ডিলিং, কোনো ডিলিংয়ে কিন্তু কোনো কন্টেম্প কোর্ট করা যায়নি। এখান থেকে বোঝা যায় তাদের ম্যাচুরিটি আছে। এটা রাজনৈতিক দল যদি হয়তো তাদের কন্টেম্প হয়ে যেত, কিন্তু ওরা এমন টেকনিক্যালি কথা বলেছে, ওরা কিন্তু বুঝছে। এই কথাটাও বলছে যে সরকার হাইকোর্ট দেখাইয়ে যাই কিছু করতে হবে, আমরা ওখানে যাবো না, সম্মান করি, আমি এই আইনটা চাই পার্লামেন্টে, এবং পার্লামেন্ট যে আইনটা করতে পারে রায় দেওয়ার পরে, এটা কিন্তু আমি বলেছি এর আগে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ওদিক থেকে তাদের ম্যাচুরিটি আছে, তারা দুর্নীতির ব্যাপারে যে কথাগুলো বলেছে, এবং বৈষম্যের কথাটা তো বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে, হলে নির্যাতন, এগুলো তো তারা সব নখদর্পণে আছে। অতএব এগুলো সব তারা, আমার মনে হয় সবই জানে। এখন এখানে যেটা হবে, ধরেন রাজনৈতিক দলগুলো তো চাইবে এখনই ক্ষমতায় যেতে, এখনই চেয়ার পাইতে, এটা হলো রাজনৈতিক ক্যারেক্টার। তা আমি মনে করি যে যেহেতু একটা গণবিপ্লব হয়েছে, এখানে তাদের মাধ্যমে যেহেতু হয়েছে, এবং তারা যেহেতু ভবিষ্যৎ বংশধর লিড করবে, অতএব তাদের কথাগুলো শোনা হোক যে তারা কিভাবে চিন্তা করছে। তারা যতটা নিরপেক্ষভাবে এবং যতটা ভালোভাবে আপনার প্রপোজাল দিতে পারবে, আমাদের অন্যদের প্রপোজালটা হয়তো একটু বায়াস হতে পারে, আমি আমার স্বার্থে প্রপোজালটা দিতে পারি, এজন্য তাদের কথাটা শুনুক, শুনে হয়তো সেইভাবে একটা পরিকল্পনায় আসুক। আর আপনি যেটা বলেছেন, দেখুন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, তো এটি সিদ্ধান্ত, খালেদা জিয়ার মুক্তির ব্যাপারটা তো আদালত তো তাকে মুক্তি দেয় নাই। আদালত মানবাধিকার বা তার যে শারীরিক অবস্থাটা বা তার যে আপিল বিভাগ সেটা বিবেচনা করে নাই, কিন্তু না করার কারণেও সরকার কিন্তু তখন আদালতকে বাইপাস করে তাকে কিন্তু মুক্তি দিয়েছে। অর্থাৎ সরকার দেখালো যে আদালত গুরুত্ব না, আমি হইলাম গুরুত্ব। এই যে আইনের শাসনের উপরে একটা চরম যে একটা, যদিও এটা বেনিফিট হয়েছে খালেদা জিয়ার, কিন্তু আমি মনে করি আইনের শাসনের উপরে একটা চরম হস্তক্ষেপ করা হয়েছে, এবং আইনের শাসনকে মানুষের কাছে আন্ডারমাইন করা হয়েছে, এবং এটি দেখানো হলো যে আদালত থালাদত কিচ্ছু না, আমি যা করবো এটা, যার ফলে তোমরা আমার প্রতি সব লয়াল থাকো। কিন্তু সেখানে ওটা না হইলে হয়তো খালেদা জিয়া পরে হয়তো আদালত থেকেই জামিন পেতেন। কেন এমন তো না যে কোর্ট এক সময় বিচার করলেন না, আর বিচার কি করবেন বলেন? যেখানে এসকে সিনহা যখন একটা রায় দিয়া তাকে দেশ ছেড়ে পালাইতে হইলো, সেখানে আরেকজন কিভাবে, আপনার সরকার যদি না চায়, এটা আমি আগেও বলেছি অনেকবার, যে ডক্টর ইউনূস, তারেক জিয়া আর হইলো খালেদা জিয়া, এদের বিচার বাংলাদেশের সুযোগ নাই। কারণ এদের বিচার কোনো বিচারক করতে পারবে না একটা কারণে, কারণ প্রধানমন্ত্রী চায় এদের জেলখানায় থাকুক, তো কোনো বিচার করতে সাহস নেই। সে সাহস দেখাইতে গেলে তার অবস্থা তো এসকে সিনহার মতো হবে, কাজে এখানে তো তাদের বিচার পাওয়ারই অধিকার নাই, তো বিচারের সুযোগই নাই। এই যে ব্যবস্থাটা আপনি তৈরি করা হয়েছিল, সেদিক থেকে এখন এমনিতেও তো আদালতের প্রসেসেও এখন জামিনটা কিভাবে দিবেন সরকার আমি জানি না, কারণ আদালতে তো একটা মামলা আছে, হয়তো জামিন পিটিশন, বেল পিটিশন করলেই সরকার আপত্তি না দিলে তো বেইল হয়ে যায়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর যদি মামলা প্রত্যাহার করতে চায় সেটা করতে পারে, সেখানে আবার গভর্নমেন্টের ক্ষমতা আছে, মামলা প্রত্যাহার করলে সে এমনিতেই হয়ে যায়। তো অনেকগুলো পদ্ধতি আছে সেখানে করতে পারে, এবং সেটা তো রাজনৈতিক যারা করতেছেন, এখানে তো একটা দাবি তাদের আছেই, সেদিক থেকে তারা করছে, সেটা ভালো কথা, সেটা করুক। কিন্তু অন্য যে জায়গাটা এসছে সেটা হলো এই যে এখন একটা গভর্নমেন্ট ফর্ম, এখানে দেখেন একটু লিগ্যাল প্রবলেম আছে। লিগ্যাল প্রবলেমটা হলো, সেটা হলো আমরা কিন্তু এখন পর্যন্ত সংবিধান, আইন এর মধ্যে আমরা কথা বলতেছি, কিন্তু
আপনি এখানে কিন্তু আমরা যা বলবো এখন এখানে আপনি এটা কোথাও পাবেন না, কিন্তু এটাকে অবৈধ হবে তাও না, কারণ এটাকে কিন্তু আমরা প্যারালাল বলতেছি। এটা একটা গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থানে যারা জয়লাভ করেছে তারা যেটা বলবে সেটাই আইন। কি হয়, মুক্তিযুদ্ধ যখন আমরা জিতেছি তখন তো এখানে পাকিস্তানের কনস্টিটিউশন ছিল, কিন্তু আমরা যেটা বলেছি সেইটাই আইন হয়েছে, ওই যে একটা কাগজে যা বলেছি সেইটাই আইন। তো এখানেও সেই রকম গণ অভ্যুত্থানে যারা জিতেছে তারা যেটা বলবে সেটাই আইন, সেখানে আমার সংবিধান ওভাবে দেখার হুবহু দরকার নাই। তবে এটাকে অবশ্যই রেটিফাই করতে হবে, করতে হবে, কারণ আপনি আজকে যে রাষ্ট্রপতি বললেন যে আজকে আপনার এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করবেন বা অন্তর্বর্তীকালীন সরকার, কেউ যদি বলে যে কোথায় পেলেন সংবিধানে, এটা বলার দরকার নাই, কারণ এখানে তো সংবিধান তো আছে, কিন্তু সাথে সাথে এখানে গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা জিতেছে তারা এটা করবে, সেইটাই আইন হবে, সেইটাকে রেটিফাই করে নিতে হবে, এখানে কোনো সমস্যা নেই। আমি আর একটা কথা বলতে চাই, সেটা হলো যে আপনার আজকে ছাত্রদের যে এই মুভমেন্ট, এটার পিছনে দুইটা কারণ ছিল, একটা হলো ছাত্রদের কারণ আর একটা হলো রাজনৈতিক কারণ। ছাত্রদের কারণটা ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের নির্যাতন এবং বিশ্ববিদ্যালয়গুলোর অব্যবস্থানা। আমি মনে করি এখনই যেহেতু রাষ্ট্রপতি হলো আচার্য, আমি মনে করি যে সমস্ত বিশ্ববিদ্যালয় এই যে ভাইস চ্যান্সেলরগুলো আছে যেগুলো আপনার সরকারের নির্দেশে দলবাজি করে তারা হয়েছে, আমি মনে করি গভর্নমেন্ট ফর্ম করার আগে এই আচার্য মহোদয় সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদেরকে অপসারণ করবে এবং যোগ্য শিক্ষকদেরকে ভাইস চ্যান্সেলর নিয়োগ করবে। এটা একটা বড় কাজ হবে ছাত্রদের এই সমস্ত মিটিগেট করার জন্য। এরপরে আমি মনে করি যদি আপনার এই যে যারা বেনিফিটেড আছে এই ধরনের আইজির পোস্ট, নির্বাচন কমিশন পোস্ট, এগুলো গভর্নমেন্ট ফর্ম হওয়ার আগে রাষ্ট্রপতির মাধ্যমে এগুলোকে দ্রুত চেঞ্জ করে ফেলা দরকার, যদি মানুষের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা পূরণ করতে চায়। কারণ আপনি যদি বেনিফিট নিয়ে চালবাজি করে আপনার চামচামি করে আপনি পজিশনে বসে রয়েছেন, এখনো আপনি থাকবেন, এটা কিন্তু একটা কন্ট্রাডিকশন হবে গণ অভ্যুত্থানের সঙ্গে, কাজে সেটা কোনোভাবেই করা যাবে না। আর প্রশাসনিক রিফর্ম তো অবশ্যই দরকার হবে। দুর্নীতির ব্যাপারে কিন্তু ছাত্ররা অলরেডি বলেছে। আমি মনে করি এই ক্ষমতা গঠন করার আগেই মহামান্য রাষ্ট্রপতি কালকে একটা কমিশন করে দেবে দুর্নীতির জন্য, ইমিডিয়েটলি যে সমস্ত ইদানিংকালে যে সমস্ত রাজনীতিবিদ, সচিব বা যে সমস্ত অফিসার যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসবে তারা একটা কমিশন করে একটা তালিকা করে অর্ডিন্যান্স করে একটা আইন প্রয়োগ করবে যে তাদের সম্পত্তি ইমিডিয়েটলি সরকারের কাছে ন্যস্ত হবে। এটি করলে দেখবেন সরকারের যে এখন যে বাজেটের সমস্যা, সে বাজেটটা দূর হবে। কেন ওরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা দুর্নীতি করে কামাইছে, সবগুলো সরকারের কাস্টডিতে নিয়ে আসা উচিত অর্ডিন্যান্সের মাধ্যমে। তারপরে আইনে যা বিচার হবে পরে হবে, আপাতত সম্পত্তি সরকারের কাছে নিয়ে আসা দরকার। এটি যদি আপনার ওই সরকার গঠন টঠন হওয়ার পরে অনেক আইন মাস, অনেক প্রতিক্রিয়া হবে, অনেক যোগ বিয়োগ থাকবে, তখন আর করতে পারবে না। আমি মনে করি যে সরকার গঠনের আগে রাষ্ট্রপতির মাধ্যমে এই কালকের মধ্যেই এই জিনিসটা করা দরকার, অর্ডিন্যান্স করে এই সমস্ত দুর্নীতিবাদদের সমস্ত সম্পত্তি কমিশনের মাধ্যমে সরকারের কাছে ন্যস্ত করা দরকার। জি, আবার আপনার কাছে আসছে ডাক্তার জাহিদুর রহমান, এই ইস্যুতে আপনি কিছু যুক্ত করবেন, তবে আমি একটু ভিন্ন দিকে একটু আপনার মন্তব্য জানতে চাই। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীবজয় জয় বলেছেন মার রাজনীতিতে ফিরবেন না। এটা আমি এভাবে যুক্ত করতে চাই, ভারতের বিমান ঘাঁটিতে হাসিনার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাক্ষাৎ হয়েছে, ঠিক সেই সময় এস জয়শঙ্কর নরেন্দ্র মোদীকে ব্রিফ করেছেন। আমার লক্ষ্যটা হচ্ছে এই যে এই ধরনের একটি গণ অভ্যুত্থানের পর এবং শেখ হাসিনার চলে যাওয়ার পর, পালিয়ে যাওয়ার পর ভারত বাংলাদেশ রসায়নটা বলি, আমি এটা নিয়ে একটু বেশি সময় কথা বলি, আগেরগুলো চমৎকারভাবে অনেকগুলো অসাধারণ কথা ভাইয়া বলেছেন। মানে ভারত সম্পর্কে আমার একটা খুব স্পষ্ট বার্তা আছে। এই বার্তাটা হচ্ছে এরকম, মানে বাংলাদেশে ভারত অজনপ্রিয় হতে 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 একটা ঘৃণিত নামে পরিণত হয়েছে সত্যিকার অর্থেই। কারণ হলো তাদের এই দেশের মানুষ মনে করেছে, ধরুন শেখ হাসিনা সরকার যদি আপনাকে জেলে নেয়, আপনার যদি একটা পণ্যের দাম বাড়ে, যেটা শেখ হাসিনার ফেইলিয়ার, মানুষ ইনভেরিয়েবলি এটার সাথে ভারতকে ট্যাগ করেছে, হুইচ ইজ লজিক্যাল। কারণ 14 সালে বাংলাদেশে যে একটা প্রথমবারের মতো তত্ত্বাবধায়ক বাতিল করে একটা ভোট হওয়ার আগে সরকার গঠিত হয়ে গিয়েছিল, 153টা সিট হয়ে গিয়েছিল, তখন সুজাতা সিং এসে কি করেছে প্রকাশ্যে আমরা দেখেছি। এরপর এইবার 18 তো বটে, এবারও শেষ পর্যন্ত তারা ঘোষণা করছে সদর্পে তারা আমেরিকাকে ম্যানেজ করেছে, যেহেতু সরকারের উপর চাপ তৈরি হচ্ছিল একটা ভালো নির্বাচনের জন্য। এই ঘটনা ঘটতে ঘটতে করতে 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 শেখ হাসিনাকে ভারতের একটা স্লেভ হিসাবে দেখা হচ্ছিল। লাস্ট যে সফর ছিল, ইউ গট নাথিং, কিন্তু আপনি বাংলাদেশের অত্যন্ত স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের জিনিস আপনি তার হাতে তুলে দিয়ে এসেছেন তার স্বার্থের কারণে। আপনি তিস্তায় পানি আনতে পারেন না, ভারতের টাকা দিয়ে তিস্তা প্রজেক্ট করবেন ঋণ নিয়ে। আপনি তাকে করিডোর দিচ্ছেন একটার পর একটা, আপনি করিডোর পান না। আপনার সীমান্তে যেদিন শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরেছিলেন তার 48 ঘন্টার আগে সীমান্তে খুন হয়েছে। তো এই সব কিছুর পরও এটা ঘটছে এবং শেখ হাসিনা ভারতে গেছেন, এটা একটা ব্যাড সাইন, ভারতের জন্য ভবিষ্যতের জন্য ভালো না। অলরেডি
অনেক ড্যামেজ হয়েছে, এবং তিনি যদি সেখানে থাকেন, আমি এ নিয়েও কিন্তু তাদের রাজনীতি মহলেও নানা আলোচনা আছে। খুব স্বাভাবিক। এই দেশে এমনকি শেষ যাওয়ার সময় আপনি কি পরিমাণ ম্যাসাকার করেছেন, আপনি 266, এই সংখ্যাটাকে আমি সঠিক মনে করি না, এটা অ্যাটলিস্ট 4 টাইমস, আমি ওই মিড জুলাইয়ের কথা বলছি। এতে আপনার রক্ত পিপাসা কমে নাই। আপনি গতকাল আবার যে অ্যাট্রসিটি করলেন, যাতে 30 জন ছাত্রলীগের নেতাকর্মী, আওয়ামী লীগের নেতাকর্মীও মারা গেল, ও তো আপনার দল করে, শুধুমাত্র আপনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ওর মৃত্যু ঘটালেন, পুলিশ মারা গেল। এই ঘটনাগুলো ঘটানোর পর এরকম ঘৃণিত, বিভৎস, নোংরা একজন স্বৈরাচারকে ভারত যদি আশ্রয় দেয়, ভারত খুব ভালো এই মুহূর্তে মানুষের মন জয় করে নিতে পারতো যদি তাকে আমাদের হাতে বিচারের জন্য তুলে দিত। জি, কিন্তু সেটা তো দিচ্ছেই না। তাকে আশ্রয় দিয়ে রাখা ইন এনি কনসিডারেশন ভারতের আরো ভুলের ব্যাপার। নিশ্চিত নয়, কিন্তু গণমাধ্যমের আলোচনা আছে যুক্তরাজ্য তাকে রাজনৈতিক আশ্রয় দিতে চাইছে না। হ্যাঁ, আমি সম্মত হচ্ছে না। আমি দেখেছি, আমি জানি না এটা হতে পারে। এটা যদি হয়, ইট শুড বি, কারণ যেই দেশের সাথে এটা হবে, যেই দেশেই দেয়া হবে, এবং শেষ পর্যন্ত ইভেন আমি জানি না মধ্যপ্রাচ্য, একসময় দেখা গেছে যে মুসলিম দেশগুলোর ডিক্টেটররা পালায়, মোটামুটি মধ্যপ্রাচ্যে তিউনিসিয়ার বেন আলী পালিয়েছে, তারপরে আপনার ইয়েমেনের সালেহ পালিয়েছে, এরা সব কিন্তু সৌদি আরব বা মিডল ইস্টের কোনো না কোনো দেশে পালিয়েছে। হয়তো ওনাকে সেটা হতে হবে। যুক্তরাজ্যে না গেলেও উনি ভারত থাকার, আমি এটুকু অন্তত খুব ক্লিয়ারলি ভারতের কাছে এই বার্তাটা আমাদের জনগণের দিতে হবে, তাকে হ্যান্ড ওভার করুন, অন্তত তার দেশে যাতে না থাকতে পারে। ভারত যদি অন্তত তার প্রিভিয়াস যে ড্যামেজ হয়েছে বাংলাদেশ ভারত রিলেশনের ক্ষেত্রে, সেটা যদি সে অন্তত বন্ধ করতে চায়, আফটারওয়ার্ডস সম্পর্ক বিল্ডিং এ যদি চেষ্টা করতে চায়, এগুলো করতে হবে। জি, অ্যাডভোকেট মঞ্জুল মোর্শেদ, এই যে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না এই বলতে বলতে নির্বাচনে মাত্র 6 মাসের মাথায় শ্রীলঙ্কার গতবারের মতোই পরিণতি বরণ করতে হলো শেখ হাসিনাকে। ভারতের এই বিষয়টা আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই। ধন্যবাদ। আপনি দেখুন, আসলে এই আমাদের রাজনীতিতে এমন এক পর্যায়ে গিয়েছে, সেটা হলো যে রাজনীতি তো আর আমাদের রাজনৈতিক সিস্টেমের মধ্যে নাই। এটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সেই দুর্বলতা যে নির্বাচনী ব্যবস্থার মধ্যে তো রাজনীতি নিয়ন্ত্রিত হয়, ক্ষমতায় যাওয়া আসা হয়, তো ওগুলো তাকে আমরা ধ্বংস করে দিয়েছি, যার ফলে কিন্তু এই সমস্ত চলে। এবং আপনি যদি, আমি অনেক রিক্সাওয়ালা বা নিচের লেভেলের লোকজন, ইভেন কি পিয়ন বা ধরেন সাধারণ মানুষ, অনেকের সঙ্গে আলাপ করছি, যখনই এই রাজনীতি নিয়ে আলোচনা হয় তখনই তারা নিজেরাই বলে, কয় না শেখ হাসিনাকে তো নামাইতে পারবেন না, মোদি তো তার সাপোর্টে আছে। কিন্তু ও কিন্তু ইন্ডিয়ান পলিটিক্সও বোঝে না, আর কিছুও বোঝে না, কিন্তু ওই জিনিসটা সে বুঝে গেছে। তো এখন ধরেন এই যে একটা গণতন্ত্র ধ্বংস করে একটা দেশে জোর করে ক্ষমতায় থাকার যে প্রক্রিয়া, সে জায়গাটায় ভারতের সাপোর্ট আছে, এই জিনিসটা যারা বুঝে তারা কিন্তু ভারতকে মোটামুটি পছন্দ করছে না। কারণ আপনি তো ভোটের রাইটটা আপনি এস্টাবলিশ করতে চান, তো এটার জন্য বাধাকে তারা কিন্তু শেখ হাসিনার চেয়েও বাধা মনে করে মোদি বেশি। অর্থাৎ এটা এই জন্য কিন্তু ভারতের উপর এখন আপনার মানুষের ঘৃণাটা বেশি। আর সবচেয়ে কথাটা ইম্পর্টেন্ট কথাটা যেটা হলো, দেখেন প্রত্যেকটা দেশের কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো আপনি একটা দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে আপনি সেখানে ব্যবসার থেকে বেনিফিট করতে পারেন, কিন্তু একটা দেশের জনগণকে খেপিয়ে ওই দেশে আপনি কিছু করতে পারবেন না। ধরেন এই সুন্দর ক্যালকাটা থেকে আপনি 7 সিস্টারের ট্রেন লাইন নিয়ে গেলেন, এখান থেকে সব মালামাল নিয়ে যাবেন, সব স্বল্প খরচে, সব ঠিক আছে। আরে বাংলাদেশের মানুষ আন্দোলন করে, বাংলাদেশের ট্রেনই তো চলতে পারে না, বাংলাদেশের ট্রেনই তো জনগণ চলতে দেয় নাই, তা আপনার ট্রেনে কিভাবে চলতে দিবে? তাহলে সেই জায়গাটায় আপনি জনগণের সঙ্গে তো আপনি সম্পর্ক রাখবেন। অর্থাৎ জনগণের সম্পর্ক রাখার জন্য যদি তারাও আপনার চেষ্টা করতো, তারা যদি এই 14 সালের নির্বাচনের পরে 18-র আগেও, এটা তো জাহিদ তো বললেন ওখানকার সচিবে যে এরশাদকে কিভাবে আপনার নিয়ে গেল, দেখলেন না? এরশাদকে থ্রেট দিল যে আপনি জয়েন করেন। এবং গত ইলেকশনে আপনি দেখেছেন কিনা, এই জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের সাহেব যখন দিল্লিতে গেল, উনি আইসা বললো যে বলা যাবে না কি আলোচনা হয়েছে, মানে ওনাকে কিন্তু ওখান থেকে বলা হয়েছে যে এটা করতে হবে, এবং সেইভাবেই উনি করেছে। তো এই কাজগুলো যদি তারা না করতো, তাহলে কিন্তু আজকে এই দুর্দশা কিন্তু এই সরকারের হতো না। কারণ ওনারা এইভাবে, কারণ একটা নির্বাচন দিলে ওদের কিন্তু ভোট আছে, এখনো তো আওয়ামী লীগ বিএনপির ভোটের ডিফারেন্স হলো কত, 5% বা 10%। কিন্তু আপনি যখন এই ম্যাচাকার করলেন, আপনি যখন এই পথ ছেড়ে চলে গেলেন, সবাইকে রেখে চলে গেলেন, এখন তো ভোটের ডিফারেন্স অনেক বেশি হয়ে গেছে, কেন? তো এই জিনিসগুলো তো আপনাকে বিবেচনা, রাজনীতি করতে গেলে তো রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু ইমোশনাল সিদ্ধান্ত আমরা অনেকগুলো দেখছি। এই যে কোটা সংস্কার নিয়ে আপনি ধরেন করলেন 18 সালে, এটা আপনি রিয়েলাইজ করলেন না, রাগ হয়ে সব কোটা বাতিল করে দিলেন। উনি তো নিজে বললাম রাগ হয়ে করে দিছি। একজন সংবিধানের ওত নিয়ে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করে, যখনই আপনি রাগ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন, আপনার পথ থাকে না, আপনার পথ থাকে না সেখানে। আচ্ছা, কিছুদিন আগে আবার ধরেন এই যে আপনার কি বলে, আমাদের যে শিক্ষকরা যে আন্দোলন করলেন, যেটা নিয়ে আপনার কি বলে এটাকে, পেনশন প্রত্যয়,
দেখেন ওনার বক্তৃতার মধ্যে উনি কিন্তু রাগ হয়েই বলে দিলেন এইটাকে বের করে দিছি। তো এটা উনি প্রধানমন্ত্রী পারেন? উনি প্রধানমন্ত্রী ওত নিয়েছেন আমি রাগের বশবর্তী হইয়া বিরাগের বশবর্তী হইয়া কারো ফেভারে কোনো কাজ করব না, আর উনি রাগ হইয়া শিক্ষকদের প্রত্যয়টা স্কিমটা বাতিল করে দিলেন। ওনাদের কাছে কিন্তু সেটা ওনারা কিন্তু সম্পূর্ণ হয়তো বাতিল চায়ও নাই, সেটাও কিন্তু শুনলেন না। তো রাগ হয়ে যখন আপনি কাজ করবেন, তো এই জায়গাটায় এখন এখানে যেটা সমস্যা হলো সেটা হলো এককেন্দ্রিক শাসন, যেটা সবাই বলতেছিল উনি আসলে এককেন্দ্রিক হয়ে গেছিল। আর আওয়ামী লীগের বড় বড় নেতারা সবচেয়ে আওয়ামী লীগের জন্য তারা দুর্বিষহ, এবং তারা আওয়ামী লীগের কাছে তাদের জবাবদিহি করবে একদিন যে তারা শেখ হাসিনাকে তারা সাপোর্ট দেয় না এবং শেখ হাসিনাকে তারা সঠিক বুদ্ধি দেয় না। এবং এটা এখানে আরেকটা কারণ আছে, সঠিক বুদ্ধি না দেওয়ার জন্য উনি ব্যবস্থা করেছে। সেটা এই জানেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আপনি জানেন দুদকের নোটিশ দিয়েছিল ক্ষমতায় আসার পরে, দিয়া তারপরে দুদকের নোটিশ দেওয়ার পরে তারপরে আর কথা বলে না তারা। ওই দুদকের নোটিশের কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো খবর পাই নাই। কিন্তু তাদের অর্থ আছে কিনা আছে সেটা তো পরের কথা, অর্থ তো অনেকেরই আছে। কিন্তু এইভাবে বিভিন্ন টেকনিক করে টোটাল আওয়ামী লীগটাকে উনি একদম এমন ভাবে করেছিল যে উনি যেটা বলবে সেইটাই, এবং এই কারণে পরিণতিটা কিন্তু ওইটাই হয়েছে যে উনি যেটা বলছে ওনার সিদ্ধান্তে উনি চলে গেছে। কারণ আওয়ামী লীগের যদি সিদ্ধান্ত হইতো আওয়ামী লীগ কিন্তু বলতো না আপনি পালাই যাবেন কেন, আপনি জেল খাটেন, আপনি থাকেন এখানে, আপনি অ্যারেস্ট হন, আপনি অ্যারেস্ট হবেন, আন্দোলন হবে, আবার বের হবেন। কিন্তু উনি একক সিদ্ধান্ত নিছে, যার ফলে উনি মনে করছে হয়তো ওনার বোনের সঙ্গে উনি আলোচনা করছে, কারণ ওনার বোন দেখলাম সাথে আছে, বলছে দরকার কি এত ঝামেলা রেখে, তুমি চলে যাও, তুমি সেফ সাইডে চলে যাও। কিন্তু যারা রাজনীতি করে তারা তো ওইভাবে সেফ সাইডে চলে গেলে বলবে না, হবে না। আরেকটি বিষয়ে দুজনের মন্তব্য জেনে অনুষ্ঠান শেষ করবো। এই যে রাষ্ট্র মেরামতের প্রসঙ্গ এলো, অন্তর্বর্তীকালীন সরকারি মেয়াদটা কেমন, কতদিন, এবং এই যে সবার সামনে যে বড় প্রশ্ন নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন কতদিনের মধ্যে হওয়া উচিত? আচ্ছা, এটা খুব জটিল প্রশ্ন, কারণ হচ্ছে মেয়াদটা কি হওয়া উচিত এটা বলা খুব কঠিন। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে মানে একটা অথরিটারিয়ান সরকার ক্ষমতায় কিভাবে থাকে। আপনি যদি ডেমোক্রেটিক সরকার হন, একটা ডেমোক্রেটিক সরকারে যেটা হয় সেটা হচ্ছে কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান থাকে, কতগুলো স্ট্যাচুটরি প্রতিষ্ঠান থাকে, এগুলো মিলে একটা সরকার তৈরি হয়। 3টা উইং থাকে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, প্রত্যেকে তার তার শক্তিমত্তার মতো করে কাজ করে। আপনি যখন অথরিটারিয়ান, আপনার কাজ হচ্ছে সবকিছুকে গুলে একটা করে ফেলা, যত কিছু আছে সবকিছু শাসন বিভাগের অধীনে নিয়ে আসা, এই তো কথা। ফলে বাংলাদেশে সরকারের সাথে সরাসরি যেগুলো জড়িত, আমাদের ব্যুরোক্রেসি, পুলিশ, এগুলো তো আছেই। আমাদের নির্বাচন কমিশন, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এক্সিস্ট করে। আমি ফান করে বলি এটা নির্বাচন বিষয়ক মন্ত্রণালয় সরকারের। সো যেটা হলো, এত বিভৎসভাবে আপনি সবকিছু ধ্বংস করেছেন, এগুলো ঠিকঠাক মতো রিপেয়ার, ইভেন আমি আপনাকে এই কথা বলি, ধরেন একটা চমৎকার নির্বাচন কমিশন করলেন, আমাদের তো নির্বাচনে মাঠ পর্যায়ে কাজ করে মূলত প্রশাসন এবং পুলিশ। তো এই আওয়ামী লীগের এই পুলিশ, এই প্রশাসন দিয়ে আপনি কিভাবে একটা ফেয়ার নির্বাচন এক্সপেক্ট করতে পারেন? আমাদের রিস্কগুলো বুঝতে পারছেন, আমাদের চ্যালেঞ্জগুলো বুঝতে পারছেন কত টাফ। এই 15 বছরে তারা চোখ বন্ধ করে সব দলীয়করণ এবং এমন ভাবে দলীয় লোক ঢুকিয়েছে। সো সামনে কিন্তু খুবই টাফ টাইম, হাতে বেশি সময়। তো সেক্ষেত্রে সেই সময়টা আমি স্পেসিফিক বলছি না, কিন্তু সময় হওয়ার আগে একটা নির্বাচন হওয়া উচিত হবে না। আর আমি এটুকু বলে শেষ করি, যেটা ভাইয়া বলছিলেন, আপনি আগে করে ফেলে পরে র্যাটিফাই করার ইতিহাস পৃথিবীতে তো আছে, আমাদেরও আছে। এরশাদ পতনের পর প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, নির্বাচন করে আবার প্রধান বিচারপতি সিটে ফিরে গেছেন, পরে আমরা একাদশ সংশোধনী দিয়ে সেটা র্যাটিফাই করেছি। সো আমাদের এগুলো কোনো সমস্যার কিছু না। অ্যাডভোকেট মুজিব মোর্শেদ, আপনার কাছে শুনে শেষ করবে যে রাষ্ট্র মেরামত, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, নির্বাচনের। না, খুব স্বাভাবিক, কারণ রাষ্ট্র মেরামতের কথাটা কেন আসছে জানেন? রাষ্ট্রের প্রত্যেকটা পিলার ধ্বংস করা হয়েছে। নির্বাচন কমিশন, জুডিশিয়ারি, ইলেকশন কমিশন, তারপরে মানবাধিকার কমিশন, প্রশাসন, পুলিশ, সব জায়গায় নষ্ট করা হয়েছে। এই জন্যই কথাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার যারা রাজনীতি করছেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদেরও এটা বিবেচনা করা দরকার। এই মেরামতটা কিন্তু কোনো একটা রাজনৈতিক দল একা করতে পারবে না, এবং সেইটাই আপনার করতে গেলে পরে তাদের প্রবলেমে পড়তে হবে। এই জন্য এই মেরামতটা করা দরকার, কিন্তু মেরামতটা কি ফর্মে করবেন? এখন তো নির্বাচন তো সংসদ ভেঙে দিলে আমাদের সংবিধানে বলা আছে 90 ডেজের মধ্যে নির্বাচন দিতে হবে, তাই না? এত অল্টারনেটিভ নাই কোনো। এখন সেখানে আপনার এই সবাইকে নিয়ে সবাই আলোচনা করে এই জায়গাটা ঠিক করা দরকার যে আপনি যদি রাষ্ট্র মেরামত করতে যান, সে রাষ্ট্র মেরামতের তো একটা লং টার্মের। অন্তত আমি এইটুক জানতে চাই যে যারা নেক্সট নির্বাচনে অংশগ্রহণ করবেন, ক্ষমতা তো তার মধ্যে দেখেও যাবে, তারা অন্তত এই বিচার বিভাগ কিভাবে রিফর্ম করবেন এই ঘোষণাটা আপনারা দেন, এবং প্রশাসন কিভাবে আপনার রিফর্ম করবেন সেই ঘোষণাটা দেন, শিক্ষাকে কিভাবে রিফর্ম করবেন সেই ঘোষণা দেন। এবং আমি একটা ফাঁকে কথা বলে নেই, এই যে আপনার লটারির মাধ্যমে যে স্কুলে ভর্তি, এটা কিন্তু ইমিডিয়েট বাতিল করা দরকার, কারণ এটা মেধার পরিপন্থী, এটা সম্পূর্ণভাবে মেধার পরিপন্থী, এটা ইমিডিয়েট বাতিল করা
করা দরকার। এবং রাষ্ট্র মেরামতের জন্য এটি যদি যে সমস্ত দলগুলো আছে তারা যদি আগে কর্মসূচিগুলো দিয়ে দেয়, তাহলে আমার মনে হয় তাদের একটা অব্লিগেশন থাকে, তারা রাষ্ট্রের ক্ষমতায় গিয়েও তারা এটা করতে পারবে। এইটা খুব জরুরি। রাষ্ট্র মেরামত কিভাবে হবে এইটা আমরা জরুরিভাবে জানতে চাই। এই জিনিসটা সামনে আসা উচিত। আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।